নমস্কার, বেঙ্গলি টিউটোরিয়াল সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আমার এই চ্যানেলটিতে আলোচনা করব ক্লাস 9 ও 10-এর বাংলা কবিতা, গল্প, প্রবন্ধ সিলেবাসে যাই আছে না কেন প্রত্যেকটা সম্পর্কে আমি আলোচনা করব এবং কি ধরনের কোশ্চেন হয়, কেমন ধরনের কোশ্চেন হয়, কত নাম্বারের জন্য কেমন লেখার প্রয়োজন, এ সম্পর্কে আমি আলোচনা করব। আজকে আমি শুরু করছি ক্লাস 9-এর খেয়া কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এই খেয়া কবিতায় তোমাদের প্রশ্ন থাকবে 1 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের ও 7 নম্বরের। এইবার আমি 3 নম্বর, 5 নম্বর ও 7 নম্বর এইগুলো ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক কোশ্চেন হয় 7 নম্বর, 5 নম্বর, 3 নম্বরের জন্য। এইবার কথা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলোতে সম্পূর্ণ বা খুব ভালো মার্কস ক্যারি করতে গেলে যেভাবে লিখতে হয় তার প্রথম পর্যায় হচ্ছে একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন। প্রতিটি কোশ্চেনের 3টে পার্ট থাকে। ভূমিকা একটা পার্ট, মধ্যস্থল অর্থাৎ কোশ্চেনের যে মূল বিষয়, কোশ্চেনে তোমাকে যা বলবে সেই বিষয়টা মূল বিষয়, সেটা মধ্য পার্ট অর্থাৎ মাঝখানে, আর শেষ পার্ট একদম লাস্টে একটা তোমার নিজস্ব মতামত বা একটা লাস্ট ফিনিশিং টাচ, এই 3টে পার্ট থাকে। তো আমি এই 3 নাম্বারের জন্য 3, 5, 7 এই 3টে মার্কসের জন্য ভূমিকাটা কেমন লিখব আমি এখানে লিখছি। তোমরা এইভাবেই লিখবে। বিশ্বকবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপাধি বিশ্বকবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য কবি ও কথাশিল্পী। হ্যাঁ, উনি একজন কবি অর্থাৎ কবিতা লেখেন ও কথাশিল্পী অর্থাৎ তিনি অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো লিখেছেন। এই গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলোকে বলা হয় কথা সাহিত্য, তাই তিনি কথাশিল্পী, উল্লেখযোগ্য কবি ও কথাশিল্পী হিসেবে পরিচিত। তার লেখা খেয়া একটি অসামান্য সাহিত্য সৃষ্টি। এই কবিতার মূল বিষয় হলো মানব জন্ম - মৃত্যু এর আধ্যাত্মিক সত্য। এই কবিতার মূল বিষয়টা কি? সেটা হচ্ছে কি আমাদের এই মানব জন্মের ও মৃত্যুর যে একটা আধ্যাত্মিক সত্য রয়েছে সেটাই এখানকার বিষয়। তবে প্রশ্নানুসারে নিম্নে আলোচনা করা হলো। তোমাদের যেই ধরনের প্রশ্ন দেবে সেই প্রশ্ন অনুসারে যা আলোচনা করব আমরা সেইটা এই মধ্য পর্যায়ে লিখতে হবে। তারপর লাস্ট ফিনিশিং 3-4টে লাইনে তুমি তোমার নিজস্ব বক্তব্য সেখানে পেশ করবে। আমি আমার পরের ক্লাসে কিভাবে সম্পূর্ণটা তৈরি করবে, কোশ্চেন আনসার কিভাবে লিখবে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। তাহলে ভূমিকাটা বোঝা গেল। এই ভূমিকাটা প্রতিটা কোশ্চেনের প্রথমে এই ভূমিকা লিখলেই হবে। এই ভূমিকাটা প্রতিটা এই খেয়া কবিতার প্রতিটা কোশ্চেনের অর্থাৎ বড় অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেনের প্রথমে যে ভূমিকাটা এই একই ভূমিকা লিখলেই হবে। এবার আমি আলোচনা করব যে খেয়া কবিতাটা। এইবার তোমাদের প্রথমে একটা বলে নিই যে এখানে আমি দেখো লিখেছি খেয়া ব্র্যাকেটে নৌকা। তাহলে নৌকা কি? খেয়া মানেই হলো নৌকা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাল দিয়েছি আমি, অর্থাৎ তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে এবং 1941 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন, মারা যান। এই সালটা যদি তোমরা পরীক্ষার খাতায় ব্যবহার করো, এই যে আমি এখানটা লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে তোমরা যদি এইখানে সালটা দিয়ে দাও তাহলে কোশ্চেন উত্তরের মানটা আরও বেড়ে যায়, তুমি আরও ভালো মার্কস ক্যারি করতে পারবে।
তবে চলো এবার আমরা খেয়া কবিতাটা নিয়ে আলোচনা করি। আমার একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছে খেয়া কবিতাটা কোথায়। এই যে খেয়া, 36। এই যে চলে এসেছি খেয়া। খেয়া শব্দের অর্থ হলো নৌকা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বলছে কি, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। নদী যখন স্রোত হয় বা নদীর জল, সেই নদীর মাধ্যমে কি নৌকা পারাপার হয়। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই কবিতাটার পড়লে তোমাদের মনে হবে এটা খুবই একটা সাধারণ কবিতা, কিন্তু এর একটা আধ্যাত্মিক বিষয় আছে। উদাহরণ হিসেবে তোমাদের বলতে পারি, একটা পয়সার বা একটা কয়েলের যেমন দুটো পার্ট থাকে, এ পার্ট আর ও পার্ট, তেমন এই কবিতাটি দুটো পার্ট আছে। এর একটা পার্ট হলো কি, যেটা আমরা পড়ে সাধারণভাবে বুঝছি, সেটা হলো একটা পার্ট। আর যেটা এর অন্তর্নিহিত অর্থ অর্থাৎ আধ্যাত্মিক পার্ট, আজকে আমি সাধারণ পার্টটাই বলবো। এর পরের দিন পরের ক্লাসে আমি আধ্যাত্মিক পার্টটা হিসাবে আলোচনা করব। এটা কি, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, অর্থাৎ নদীতে নৌকা পারাপার হয়। আর এই নৌকা পারাপার যখন হয় তখন কি, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। অর্থাৎ কেউ নৌকা দিয়ে পার হয়ে কেউ তার ঘরে যাচ্ছে, কেউ ঘর থেকে নৌকা পার হয়ে অন্য কোথাও যাচ্ছে। এটাই দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, অর্থাৎ নদীর দুটো তীর, নদীর দুটো পার। এই দুই পারে, এই যেখানে ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা গ্রাম, মাঝখানে নদী, এপাশে আর একটা গ্রাম, আর দুটো গ্রামেই জানাশোনা। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। সকাল থেকে সন্ধ্যা এই নদীতে লোক যায় আসে পার হয়, কেউ পার হচ্ছে, কেউ ঘরে ফিরছে, কেউ ঘর থেকে অন্য কোথাও যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা জমজমাট ভাব থাকে, লোকজনের আনাগোনা থাকে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব, ঘরের সাথে ঘরের দ্বন্দ্ব, দেশের সাথে দেশের দ্বন্দ্ব, সমস্ত কিছুতেই যেন দ্বন্দ্বেই পরিপূর্ণ। তাই বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। অর্থাৎ ইতিহাস যে অতীত, অতীত মানেই ইতিহাস, আর এই ইতিহাস মানেই অতীত। সুতরাং ইতিহাস যে একবারই গড়ে বা ইতিহাস যে একবারই ঘটে সেটা না, বারবার নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে।
এই মানুষের দ্বন্দ্ব সর্বনাশের মধ্য দিয়ে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। আমি তোমাদের বোঝাই, আমরা পলাশী যুদ্ধের কথা পড়েছি, জেনেছি সেখানে কত দ্বন্দ্ব ছিল, কত সর্বনাশ হয়েছে, সেটা আমাদের কাছে এখন ইতিহাস। কিন্তু আমাদের এই সময়ে পরবর্তীতে যে সময়টা আসবে সেই সময়ের কাছে আমাদের এই সময়টা ইতিহাস হয়ে যাবে। তাই সুতরাং যুগ যুগ ধরে ইতিহাস সৃষ্টি হচ্ছে আর সৃষ্টি হবেও। তাই বলছে নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। অর্থাৎ রক্ত প্রবাহের মাঝে কত যুদ্ধ দাঙ্গা, কারোর জয় হয় কারোর পরাজয় হয়। তাই বলছে যার জয় হয় তার সোনার মুকুট, সে সোনার মুকুট পরিধান করে, আর পরাজয় হয় তার টুটে যায়, ফুটে আর টুটে। তাই রক্ত প্রবাহের মাধ্যমে বা মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট আর কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, সভ্যতার নব নব কত তৃষ্ণা আর ক্ষুধা। তাই তো আমরা এক একটা সভ্যতা এক এক রকম আসে। যেমন সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এই সময় মানুষের যে চাহিদা ছিল তার তুলনায় আমাদের বর্তমান সময়ে মানুষের চাহিদা আরও নতুন। তাই মানুষের অনেক তৃষ্ণা রয়েছে, অর্থাৎ চাহিদা, অনেক ক্ষুধা রয়েছে, নতুন নতুন স্বাদ তারা আস্বাদন করতে চায়। উঠে কত হলাহল, হলাহল মানে এখানে বিষ, কত ধরনের, এর মধ্য দিয়ে কত বিষ, অর্থাৎ মানুষের মধ্যে যে রেষারেষি সেইটা হচ্ছে। উঠে কত সুধা, সুধা মানে অমৃত। মানুষের মধ্যে এই নতুন নতুন ক্ষুধা তৃষ্ণার মধ্য দিয়ে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ এগুলো সৃষ্টি হচ্ছে, আর হচ্ছে ক্ষুধা। তারপর বলছে যে কি, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। এরপর বলছে শুধু হেথা দুই তীরে, শুধু বলছে এইখানে দুই তীরে, কে বা জানে নাম। এই যে এখানে দুই তীর, দুটো তীর, নদীর দুটো তীর, এই দুটো তীরের নাম কে জানে? দোহা পানি চেয়ে আছে দুইখানি গ্রাম, দুটো গ্রাম যেন দুজনের দিকেই চেয়ে আছে। দোহা, দোহা নামটা আমরা অনেক আগেই শুনেছি। দোহা, এই দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, অর্থাৎ নদী থাকলে নদীতে নৌকো চিরদিনই চলছে। এখানে এটা হচ্ছে কবিতাটির সাধারণ অর্থ। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। অর্থাৎ কেউ ঘরে যাচ্ছে নৌকোর মাধ্যমে, আবার কেউ ঘর থেকে বাইরে যাচ্ছে, অন্য কোথাও নদী পারাপার করে অন্য কোথাও বাইরে যাচ্ছে। এটাই হলো এই কবিতার একটা সাধারণ অর্থ। এর আধ্যাত্মিক অর্থটা আমি আজকে সামান্য একটু বলে রাখছি। এখানটায় নদী, নদীটা কি? নদীটা হলো আমাদের জীবনের একটা আধ্যাত্মিক পার্ট, আর নৌকোটাও হলো একটা আধ্যাত্মিক পার্ট। আর দুটো তীর কি? দুটো তীর হলো, দুটো তীরে দুটো গ্রাম হলো আমাদের জীবনের একটা মৃত্যু পার আর একটা জন্ম পার। অর্থাৎ যে একজন, অর্থাৎ কেউ জন্মগ্রহণ করছে, কেউ মৃত্যু বরণ করছে, কারো জন্ম হচ্ছে কারো মৃত্যু হচ্ছে। এইবার জন্ম মৃত্যুর একটা প্রসার পথ রয়েছে, সেই পথটাই হলো নদী। আর কিভাবে সেই মাধ্যমটা নদীতে কিসের মাধ্যমে? নৌকোর মাধ্যমে পারাপার হচ্ছে। তাহলে আমাদের জন্ম হচ্ছে একটা মাধ্যমে, মৃত্যুটাও হচ্ছে আর একটা মাধ্যমে, এর একটা প্রসার রাস্তা রয়েছে। সেটাই আমি পরবর্তী ক্লাসে এর আরও ডিটেলস আলোচনা করব। ততক্ষণ তোমরা আমার এই চ্যানেলটিকে, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আমার বোঝানোটা তোমাদের যদি বুঝতে সুবিধা হয়ে থাকে, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।